বিশ্বনাথের সেদিন রাতে ঘুম আসছিল না। এপ্রিল মাস, বাইরে এক ফোঁটাও হাওয়া নেই, কেমন যেন একটা গুমোট গরম। শুয়ে থাকতে থাকতে একটানা ঘড়ির শব্দ শুনতে পাচ্ছিল ও। এমন সময় বিশ্বনাথ জানলার কাঁচে হালকা একটা শব্দ পেল। কেউ যেন খুব ধীরে আঙুল বোলাচ্ছে কাঁচের ওপর। বিশ্বনাথ অতটা পাত্তা দিল না, মনের ভুল হতে পারে। ও বিছানায় চুপ করে শুয়ে রইল, চোখ খোলা। একটু পরেই চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। তারপর আবার শব্দটা কানে এলো ওর। এবার খুব আস্তে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। এবার আর থাকতে পারল না বিশ্বনাথ। ও বিছানার ওপর উঠে বসল। কে? বিশ্বনাথের গলা শুকিয়ে গেছে। এদিকে কোনো উত্তর নেই, শুধু সেই ফিসফিস শব্দ শোনা যাচ্ছে, যেন খুব কাছ থেকে কেউ কিছু বলছে, কিন্তু শব্দগুলো ঠিক বোঝা যাচ্ছে না। বিশ্বনাথ বিছানা থেকে নামল। পা মাটিতে পড়তেই ও বুঝতে পারল মেঝেটা অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফ গলা জল ঢেলে দিয়েছে কেউ। ও হাত বাড়িয়ে লাইট জ্বালালো, কিন্তু ঘরের মধ্যে সবকিছু তো ঠিকই আছে, যেমন ছিল তেমনই। সেই মুহূর্তে ফিসফিস শব্দটা আবার ওর কানে এলো। এবারও নিশ্চিত এই শব্দটা ঘরের ভেতর থেকেই আসছে। বিশ্বনাথ ধীরে ধীরে ঘরের চারপাশে চোখ বোলালো। না, কেউ কোথাও নেই। তবু ওর মনে হলো ও একা নয়। বিশ্বনাথ এবার গলা খাঁকারি দিয়ে একটু জোরেই বলল, কোথাও কোনো সাড়া শব্দ নেই। কিন্তু ঠিক তারপরেই একেবারে কানের কাছে আবার সেই ফিসফিসানির শব্দটা পেল বিশ্বনাথ। আর যা শুনল তাতে ওর রক্ত জল হয়ে গেল। বিশ্বনাথ! ওর গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আবার ভালো করে চারিদিকটা লক্ষ্য করল। না, কেউ কোথাও নেই। ভীত কণ্ঠে বিশ্বনাথ বলল, কেউ ওর নাম ধরে ডাকলো আবার। বিশ্বনাথ! ও বিশ্বনাথ! এইবার যেন শব্দটা আরেকটু কাছে সরে এসেছে। ঠিক কানের পাশ থেকে এলো শব্দটা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো বিশ্বনাথ। কেউ কেউ সাথে চালাকি করছে, নিশ্চয়ই তাই। ঘরের কোণে একটা বেশ পোক্ত লাঠি রাখা আছে। উঠে গিয়ে সেটা হাতে নিল বিশ্বনাথ। আসুক সে বেটা একবার সামনে, লাঠির এক ঘায়ে তার মাথা ফাটিয়ে দেবে। কিন্তু এ কি, পুরো বাড়িটা যে একেবারে নিস্তব্ধ, আর কোনো ফিসফিসানি কানে আসছে না। একটু বেশি চুপচাপ যেন সবকিছু। নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই কানে আসে না বিশ্বনাথের। সে ধীরে ধীরে দরজার দিকে এগোয়। হঠাৎ চোখ পড়ে ঘরের একটা দেওয়ালের দিকে। বিশ্বনাথ ভালো করে দেখার চেষ্টা করে। প্রথমে কিছু বোঝা যায় না, যদিও একটু ভালো করে দেখতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেওয়ালে লাল রং দিয়ে কিছু একটা আঁকা, রক্ত দিয়ে লেখা। বিশ্বনাথের বুক ধড়ফড় করছে। একটা গোল দাগ, আর তার ভেতরে কয়েকটা লাইন কেউ যেন পরিপাটি করে এঁকে রেখেছে। আর ঠিক তখনই আবার সেই শব্দটা কানে এলো ওর। এবার একেবারে স্পষ্ট, বারবার ওর নাম ধরে ফিসফিস করছে কেউ। বিশ্বনাথ নিজের কান চেপে ধরল, তারপর নিজেকে শান্ত করতে বলল, চুপ 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 চুপ। কিন্তু শব্দটা যে থামছেই না, বরং আরো এগিয়ে আসছে। এই বুঝি ওকে ধরে ফেলল। কিন্তু না, হঠাৎ সব থেমে গেল।
শব্দটা থামতে ও এবার আর দেরি করল না, ছুট লাগালো দরজার দিকে। ভেজানোই ছিল ঘরের দরজাটা। ও একটা হ্যাঁচকা টান মারতেই সেটা খুলে গেল। আর ঠিক তখনই মাথার ওপর প্রবল আঘাতে চোখে অন্ধকার দেখল বিশ্বনাথ। ও জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। রাত তখন গভীর, চারিদিক একেবারে নিস্তব্ধ। জায়গাটার নাম নয়নজল। পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট সমুদ্র সৈকত থেকে এখানে আসা যায়। বঙ্গোপসাগরের ওপর ছোট্ট একটা দ্বীপ। মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ শুধু জলপথেই সম্ভব। মাত্র কয়েক হাজার মানুষের বসবাস এই দ্বীপটায়। তাদের মূল পেশা মাছ ধরা এবং সেই মাছ বিক্রি করা। অবশ্য ইদানিং এই দ্বীপ ছেড়ে মানুষের চলে যাওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। কেই বা থাকতে চায় এমন অদ্ভুত একটা জায়গায়। বঙ্গোপসাগরে সাইক্লোন, নিম্নচাপ যাই আসুক না কেন, সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হয় এই দ্বীপের মানুষ। অথচ সরকারি পরিষেবা এখানে পৌঁছতে দেরি হয় সবচেয়ে বেশি। তবু যে কয়েকটা পরিবার এখনো রয়ে গেছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো মতে ভালো করে বাঁচার। কিন্তু সে চেষ্টাও আর খুব বেশি দিন চালানো সম্ভব হবে বলে মনে হয় না। আজ 1 সপ্তাহ হতে চলল আর্য নয়নজলে এসেছে। আর্যর পরিচয়টা এখানে দিয়ে রাখা দরকার। আর্য কাজ করে পশ্চিমবঙ্গ পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে। যদিও অফিসিয়ালি সে এসেছে ভোটের আগে এখানকার ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খতিয়ে দেখতে। এখানে পর্যাপ্ত পুলিশ কর্মী না থাকায় ভোট করানোর দায়িত্ব দিয়ে তাকে এখানে পাঠিয়েছে সরকার। কিন্তু সেটাই সব নয়, তাকে এখানে পাঠানোর অন্য একটা উদ্দেশ্যও আছে। কয়েকদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল এই গ্রামে নাকি বেশ কয়েকটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু কোনো কেসেই একটাও ঠিকঠাক অ্যারেস্ট পর্যন্ত হয়নি। প্রাথমিকভাবে যা যা প্রসিজার ফলো করার তার সবই হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এমনিতে হয়তো ব্যাপারটা ধামাচাপা পড়ে যেত, কিন্তু কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেল থেকে কয়েকজন এখানে এসে এই পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করে, আর সেটা হয়ে যায় ভাইরাল। সামনেই ভোট, তাই সরকারও নড়ে চড়ে বসে। পুলিশের উচ্চপদস্থ অফিসাররা সন্দেহ করছেন পুলিশের নিচুতলার কর্মীরাও হয়তো এই খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তাই রুটিন চেঞ্জেস যা করার তা করা হয়েছে, কিন্তু আর্যকেও পুরো ব্যাপারটা অবজার্ভ করতে পাঠানো হয়েছে এই ছোট্ট দ্বীপটায়। তাকে পাঠানোর উদ্দেশ্যটা আপাতত গোপনই আছে স্থানীয় পুলিশের কাছে। ও হেল্প করছে ভোট গ্রহণের কর্মীদের, কিন্তু তলায় তলায় নিজের মতো তদন্ত চালিয়ে যাচ্ছে। আর্যর এই ছোট গ্রাম ব্যাপারটা কখনোই খুব একটা ভালো লাগে না। আর এই জায়গাটা দেখে ও আরো দমে গেছে। একেবারে প্রাণহীন একটা জনবসতি। এখানে একটা সরকারি স্কুলে থাকার ব্যবস্থা হয়েছে আর্যর। ও প্রথম দিন যখন হেঁটে সেদিকে যাচ্ছিল, দেখেছিল রাস্তার দুপাশে মাটির ঘরবাড়ি ধসে পড়ে আছে ক্রমাগত ঝড়ের দাপটে। আর্যর মনে হলো এই গোটা গ্রামটাই আসলে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। 3 মাসে 5টা খুনের ঘটনা, অন্তত পুলিশের কাছে যে কটা কেস রেজিস্টার্ড হয়েছে আর কি। তবে 5টা খুনকে জুড়তে পারে এরকম কোনো সূত্র আর্য এখনো খুঁজে পায়নি। ভিকটিমদের শরীরে কোনো জোর জবরদস্তির চিহ্ন নেই, আর প্রত্যেক ক্ষেত্রেই অভিযুক্ত কে সেটা একেবারে স্পষ্ট। 5টা কেসেই তারা ভিকটিমের বাড়ির লোক বা বন্ধু। তাদের পুলিশ ডেকেছে, জেরা করেছে, কিন্তু তারপরেও তদন্ত কোনো দিকে এগোয়নি,
কারণ তারা নাকি সব ভুলে গেছে, কোনোভাবেই তাদের মুখ খোলানো যাচ্ছে না। তাই তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। একটার পর একটা কেস শুধু ফাইলবন্দি হয়ে পড়ে আছে। আর্য জানে পুলিশ ফেল করতেই পারে, কিন্তু এভাবে একের পর এক কেস, একই প্যাটার্নে খুন, সেটা পুলিশ কিছুতেই সলভ করতে পারছে না। এতটা অদক্ষ তো পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগ নয়। এই সব কিছুই যেদিকে ইঙ্গিত করে তা হলো তলায় তলায় পুলিশের ডিপার্টমেন্টের বোঝাপড়া আছে খুনিদের সাথে। আর্য ভাবছিল, তাহলে কি কোনো একজন লোকই সব খুনগুলো করাচ্ছে? সেক্ষেত্রে খুনের মোটিভ খুঁজে বের করে সেই লোকটাকে আইডেন্টিফাই করা যেতে পারে। কিন্তু কাজটা যে মোটেও সহজ হবে না সেটাও ভালোই বুঝতে পারছিল। আর্য এখন দাঁড়িয়ে আছে একটা ঘরের ভেতর, নাকে রুমাল চাপা দেওয়া। ওর সামনে একটা লোকের দেহ পড়ে আছে। এই লোকটা খুন হয়েছে গতকাল রাতে। মধ্য 40-এর একজন পুরুষ। তার চোখ দুটো খোলা, বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে পাশের দেওয়ালের দিকে। খুন করার পর খুনি যে বেশ যত্ন নিয়ে দেহটাকে শুইয়ে রেখেছে সেটা বোঝা যায় হাত দুটো দেখলে। একেবারে শরীরের দুই পাশে হাত দুটো যত্ন করে রাখা হয়েছে, তালুটা ওপর দিক করে। আর্য একবার লোকটা দৃষ্টি অনুসরণ করে দেওয়ালের দিকে তাকালো। এই ছোট গ্রামে খুব কম মানুষেরই পাকা বাড়ি আছে। এই লোকটা সেই কম মানুষের মধ্যেই পড়ে। তাই সাদা রং করা দেওয়ালে রক্ত দিয়ে আঁকা একটা গোল চিহ্ন, আর তার মাঝে দুটো দাগ খুব সহজেই চোখে পড়ে। আর্য এবার এগিয়ে এসে মৃতদেহটার ওপর ঝুঁকে পড়ে খুঁটিয়ে দেখতে থাকে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলেই যে খুনটা হয়েছে সেটা পরিষ্কার। আঘাতটা এসেছে সামনের দিক থেকে, যদিও পোস্টমর্টেম ছাড়া এর চেয়ে বেশি কিছু বোঝা যাচ্ছে না। ঘরের মধ্যে আরো অনেক লোকজন, তাদের মধ্যে চাপা উত্তেজনা। আর্য এবার ঘরটার চারপাশে চোখ বোলায়। ওর চোখ পড়ে একটা টেবিলের ওপর। সেখানে বোধহয় একটা হিসেবের খাতা খোলা আছে। আর্য চুপচাপ সেদিকে এগিয়ে যায়। খোলা পাতাটার ওপর চোখ পড়তেই ও চমকে ওঠে। একটা লাল পেন দিয়ে হিসেবের ওপরেই কাঁপা কাঁপা হাতে লেখা, আমি এটা করতে চাইনি। কিন্তু আর্য উল্টে পাল্টে দেখে খাতাটা, না, আর কোথাও কিছুই লেখা নেই। ঠিক তখনই দুজন কনস্টেবল ঢুকে পড়ে ঘরের ভেতর। তাদের মধ্যে একজন বলে, আরে আপনারা তো সব গন্ডগোল করে দেবেন দেখছি। এইভাবে ক্রাইম সিনে কেউ ঢুকে পড়ে নাকি? বেরোন এখান থেকে, এখনই ঘরটা খালি করুন, যান। আর্য আর কথা বাড়ায় না, ঘর থেকে বেরিয়ে চলে আসে। বিশ্বনাথের মা ঘরের দরজার কাছে বসে আছেন, তার দৃষ্টি শূন্য। আর্য এসে তার পাশে বসে। তারপর খুব শান্ত গলায় জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় বিশ্বনাথ মারা যাওয়ার আগে কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তায় ছিল? ভদ্রমহিলার মুখ সেই একই রকম ভাবলেশহীন থেকে যায়, শুধু ঠোঁট দুটো নড়ে ওঠে। তিনি বলেন, ও আগে এরকম ছিল না। কি বদলে গেছিল? রাতে ঠিক করে ঘুমতো না, মাঝরাতে জেগে উঠতো, বলতো কি সব শব্দ শুনতে পাচ্ছে। কি শব্দ সে বিষয়ে কিছু বলেছিল? না, সেসব কিচ্ছু বলেনি। বলতো কেউ না কেউ নাম ধরে ডাকতো, জোরে না, খুব আস্তে ডাকতো। আচ্ছা, কে ডাকতো সেটা কিছু বুঝতে পেরেছিলেন? না না, ও সেরকম কিচ্ছু বলেনি। আর ওই ডাক শুনে তারপর বিশ্বনাথ কি করেছিল? একবার আমার ঘুম ভেঙে গেছিল মাঝরাতে। আমি উঠে জানলা দিয়ে দেখি ও বাইরে দাঁড়িয়ে আছে, ওই সমুদ্রের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে।
আমি বারবার ওকে ডাকলাম, ডাকার পর ঘরে এসে শুনল কে ডেকেছি কে বলছে, কিচ্ছু বলতে পারলো না। আর গতকাল তো ভদ্রমহিলা কথা শেষ করতে পারলেন না, তার আগেই তার গলা বুজে এলো কান্নায়। আর্য কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। একটু পরেই ভদ্রমহিলা নিজেকে সামলে নিলেন। হঠাৎ তার মধ্যে কি একটা পরিবর্তন হলো, তার চোখ দুটো ভরে উঠল আক্রোশে। তিনি বললেন, ওই 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 বুড়োটার কাছে গেছিল, রামেশ্বরে গেছিল, ওই দুটোই নষ্টের গোড়া। আর্য আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কে রামেশ্বর? বুড়োটাই বা কে? ভদ্রমহিলা ওকে পাত্তাই দিলেন না, একবার অন্যদিকে চোখ ঘোরালেন। তারপর বললেন, ওই লোকটাই এখানে কিছু একটা নিয়ে এসছে। মানে? ওই বুড়োটা আসার আগে অব্দি এখানে সব ঠিক ছিল। হ্যাঁ, এখানে ঝগড়া ঝামেলা লোকজনের মধ্যে সব ছিল, কিন্তু মানুষ মারা যেত না। কাল সন্ধ্যেবেলায় আমি দেখেছিলাম উঠোনে বেরিয়ে দুটো কাক মরে পড়ে আছে। এই সব খারাপ ইঙ্গিত। এসব এইসব ওই লোকটাই ঘটাচ্ছে। ওই লোকটা তন্ত্রসিদ্ধ। ও মানুষ মেরে ফেলে তাকে বশ করার চেষ্টা করছে। ও করছে এইসব। এরকম অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হবে আর্য ভাবতেই পারেনি। ও জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় আপনার ছেলের মৃত্যুর পেছনে ওর হাত আছে? ভদ্রমহিলা চেঁচিয়ে বলতে থাকলেন, হ্যাঁ, ও খুন করেছে আমার ছেলেকে, ওই করেছে। একটা বুড়ো লোক এবার আর্যর দিকে এগিয়ে এলো, বলল, আপনি ওকে ছেড়ে দিন, ও বুড়ির মাথা ঠিক নেই। আপনি কে? চিনতেন বিশ্বনাথকে? হ্যাঁ, চিনব না কেন? আমি তো এই পাশেই থাকি। ওর বাড়িতে সকালে দুধ দিতে আসতাম। কি বলি বলুন তো, এখনো অনেক টাকা বাকি। আর্য জিজ্ঞেস করে, আপনারা কেউ কিছু শুনেছেন? কিছু বলতে পারবেন? না, আর এ বাড়ির দিকেও কেউ খুব একটা আসে না। তারপর চাপা গলায় লোকটা আবার বলে, আসলে বিশ্বনাথের বিরাট ব্যবসা, দীঘার বড় মাছ ব্যবসায়ীদের সাথে ওঠা বসা। তাই তাই ওকে ওকে কেউ খুব একটা ঘাঁটায় না। পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি? হ্যাঁ, অ্যারেস্ট? বিশ্বনাথের খুড়তো ভাইকে অ্যারেস্ট করেছে। ওই তো, ওর নামই তো রামেশ্বর। তবে তবে কানাঘুষো যা শুনছি, পুলিশ বোধহয় ওকে ছেড়ে দেবে। সে কি, ছেড়ে দেবে কেন? লোকটা এবার গলা নামিয়ে বলে, অত তো জানি না, তবে তাকে যখন পুলিশ প্রশ্ন করেছে সে নাকি কিছুই বলতে পারেনি। সবটা নাকি বেমালুম ভুলে গেছে। আর্য মনে মনে হাসে। একটা লোক বলছে সব ভুলে গেছে, আর পুলিশ নাকি সেটা বিশ্বাস করে তাকে ছেড়েও দেবে। এতই সহজ? ও অন্য প্রশ্ন করে, আচ্ছা, এই বিশ্বনাথের মা একটা বুড়ো লোকের কথা বলল, তন্ত্রসিদ্ধ না কি সব, এই ব্যাপারটা কি? আরে, উনি হচ্ছেন সাদা বাবা। আসল নাম কেউ জানে না। সবসময় ওই সাদা জামা কাপড় পরে থাকেন, তাই ওর নাম সাদা বাবা। উনি উনি নমস্য ব্যক্তি। তা উনি কোথায় থাকেন? দ্বীপের পূর্ব দিকে থাকেন। ওই পুরনো মন্দিরটার কাছে একটা বাড়ি নিজেই বানিয়েছেন। বয়স্ক লোক, কিন্তু খুব জ্ঞানী। আর্য জিজ্ঞেস করে, বাবার কথা বলছেন, তা লোকজন যায় ওর কাছে? হ্যাঁ, যায়। যখন এরকম মনটা ভারী হয়ে আসে তখন যায়। কিন্তু কিন্তু উনি কিছু তন্ত্রমন্ত্র করতে জানেন না। উনি ওই মানুষের সব কথা শুনে তাদের মন হালকা করে দেন। আমিও আগে যেতাম অনেকবার, এখন এখন আর যাওয়া হয়ে ওঠে না। তবে হ্যাঁ, এই দ্বীপে অনেকে মনে করেন উনি নাকি পিশাচ পোষেন। পিশাচ। তারা ওর হয়ে ওই দ্বীপে কাজ করে দেয়। তবে তবে আমার কিন্তু সেরকম কিছু মনে হয় না, জানেন তো। তা এখন যাওয়া হয় না কেন? কারণ
এখন উনি আর সকলকে দেখা দেন না। আমি গেলে দেখা পাবো? কি জানি, মনে হয় দেখা পাবেন না। আর্য বুঝল এবার এই সাদা বাবাকে একবার বাজিয়ে দেখতে হবে। আর বেশি কথা না বাড়িয়ে ও ফেরার পথ ধরল। প্রথম কয়েকটা দিন খুব মন দিয়ে এখানকার মানুষদের অবজার্ভ করছিল আর্য। ও যেটুকু দেখেছে তাতে বুঝেছে এখানে মানুষের জীবন সম্পর্কে একটা অনীহা আছে। যাদের পক্ষে সম্ভব হয়েছে তারা চলে গেছে, আর যত গরিব মানুষ তারা এখনো আটকে আছে এই ছোট্ট দ্বীপে। আবার অন্যদিকে এই গোটা দ্বীপ জুড়ে বেশ কয়েক ঘর টাকা পয়সাওয়ালা লোক আছে। তারা হয় নিজেরা মাছের ভেড়িতে কাজ করে বা মাছের ভেড়ির মালিকদের হয়ে 2 নম্বরই কাজ করে দেয়। শেষ কিছু বছরে তারা একেবারে ফুলে ফেঁপে উঠেছে। এখন তাদের অনেক ক্ষমতা, অনেকেই তাদের কথায় ওঠে বসে। বিশ্বনাথও ছিল এরকমই একজন। এমনকি আরও যে 5 জন খুন হয়েছে তারাও বেশ ক্ষমতাশালী হিসেবেই পরিচিত। কাজেই টাকা পয়সার স্বার্থে যে খুনগুলো করা হচ্ছে তা প্রাথমিকভাবে আর্যর মনে হয়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত হচ্ছে ভিকটিমের কাছের লোক। তবুও লোভের বশে খুনের সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না। আবার হতেও পারে এসব কিছুর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে, যার নাগাল আর্য এখনো পাচ্ছে না। এর মধ্যে আবার যোগ হয়েছে সাদা বাবা, তন্ত্রমন্ত্র। সব সত্যই এখনো ঘন কুয়াশার আড়ালে চাপা পড়ে আছে। সেদিন সারাদিনই আর্য ঘুরে বেড়ালো গোটা দ্বীপের এ প্রান্ত থেকে ও প্রান্তে। স্কুলের এক মাস্টারের থেকে একটা সাইকেল জোগাড় করেছে ও। সেই সাইকেলটা চেপেই ঘুরে বেড়াচ্ছে গোটা এলাকা। আর্য বুঝতে পারছিল এখানে সাদা বাবাকে লোকে বেশ সমীহ করে চলে। তাদের প্রত্যেক দিনের সুবিধে অসুবিধে, ঝুট ঝামেলা, জমি জমা নিয়ে বিবাদ, পুরনো শত্রুতা, সবকিছুর কথাই তারা নাকি সাদা বাবার কাছে খুলে বলতে পারে। তাতে নাকি তারা মনে মনে খুবই শান্তি পায়। তাহলে সাদা বাবা এ তল্লাটের মানুষের হাঁড়ির খবর সমস্তই জানেন। তিনি যদি বুদ্ধিমান হন তিনি নিশ্চয়ই আন্দাজ করতে পারেন কার বাড়িতে কি রকম টাকা পয়সা রয়েছে, কার সাথে কার ভাব, কার সাথে কার ঝগড়া, কাকে মেরে ফেললে কতটা লাভ। তিনি নিজে যে এই খুনগুলোর পেছন থেকে কলকাঠি নাড়ছেন এমন প্রমাণ যদিও আর্যর হাতে এখনো আসেনি, কিন্তু এই টাকা পয়সা নিয়ে মানুষের মধ্যে রেষারেষি আর তার সাথে তাদের অন্ধবিশ্বাস, এইসবের ফায়দা তুলবে বলেই হয়তো লোকটা এইখানে ঘাঁটি গেড়েছে। সেদিন বিকেল বিকেল আর্য চলে গেল পুরনো মন্দিরের পাশে সাদা বাবার বাড়িতে। এই জায়গাটা অনেক বেশি শান্ত, ঘরবাড়িগুলো অনেকটা ছাড়া ছাড়া। এখানে এলেই সমুদ্রের হাওয়াটা কেমন অন্যরকম লাগে, মনটা যেন আপনা থেকেই ভালো হয়ে যায়। যাওয়ার পথে পুরনো মন্দিরটাও আর্যর চোখে পড়ল। এখন একেবারেই ভেঙে চুরে গেছে। মন্দিরের উঠোন জুড়ে আগাছা। সেটাকে বাঁদিকে ফেলে রেখে এগিয়ে গেল আর্য। এখানে একটা বাড়ি আছে বটে, যদিও সেটাকে বাড়ি বলা যায় কিনা আর্য জানে না। একটাই ঘর কেমন বেঢপের মতো দাঁড়িয়ে আছে একেবারে মাঠের মাঝখানে। তার একটাই ছোট দরজা আর একখানা জানলা। সেই দরজার সামনে লাইন করে দাঁড়িয়ে আছে 3 জন মানুষ। কেউ কোনো কথা বলছে না, প্রত্যেকেই যেন গভীর চিন্তায়। তাদের সকলের ভুরু কুঁচকোনো। আর্য সেদিকেই এগিয়ে গেল। ও সেখানে পৌঁছতেই দরজা খুলে একজন বেরিয়ে এলো। সে বেরোতেই লাইনের প্রথম লোকটা ঘরে ঢুকে গেল। যে বেরিয়েছে তাকে চিনতে পারল আর্য।
এর নাম সোমনাথ। এও এই এলাকার ডাকসাইটে বড় লোকদের একজন। আর্য কানাঘুষ হয়ে শুনেছে এর বিরুদ্ধে নাকি নিজের বউকে খুন করার অভিযোগ আছে। এমনকি কোনো সরকারি পরিষেবার টাকা এই দ্বীপে পৌঁছলে তার 1/ভাগ যায় এই লোকটার কাছে, বাকিটা ব্যয় হয় সাধারণ মানুষের জন্য। সে লোকটা বেরিয়ে এসে আর্যকে দেখতে পেয়েই শটান তার সামনে এসে দাঁড়ালো। মশাই, আপনি এখানে কি করছেন? না মানে সাদা বাবার সাথে দেখা করব। উনি যাকে তাকে এভাবে দেখা দেন না। আপনার এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, যান এখান থেকে। কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি ছিল। আর্য বুঝল এখানে দাঁড়িয়েও পেরে উঠবে না, তার চেয়ে এখান থেকে আপাতত সরে পড়াই ভালো। আর্য অন্যদিকে হাঁটা দিল। বেশ খানিকটা গিয়ে সোমনাথের নজর এড়িয়ে একটা গাছের আড়ালে গিয়েও দাঁড়াল। সেখান থেকেই লক্ষ্য রাখতে লাগলো সাদা বাবার বাড়ির দিকে। গরিব বড়লোক নির্বিশেষে অনেকেই এলো দেখা করতে। সকলেই ঢুকছে, আবার 5-10 মিনিট পরেই বেরিয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ পর আর্য দেখল ভিড় অনেকটা হালকা হয়েছে। ও আরেকটু অপেক্ষা করল। আর কেউ আসছে না দেখে পা টিপে টিপেও এগিয়ে গেল সাদা বাবার বাড়ির দিকে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে ঢুকে পড়ল ঘরটার মধ্যে। ঘরের ভেতরটাও একেবারেই বিশেষত্বহীন। সাধারণত এমন বাবাদের আস্তানায় যেমনটা হয়, একটা ধূপটুপ অন্তত জলে, এখানে সেরকম কিছুই নেই। কোনো আসবাবপত্র পর্যন্ত নেই। ঘরের একদিকে মেঝের ওপরেই গদি পেতে বিছানা করা, আর তার পাশে একটা ছোট টুলের ওপর মাটির কলসিতে জল রাখা। অন্যদিকে বেশ কয়েকটা বইপত্র। আধো অন্ধকারে বোঝা যাচ্ছে না সেগুলো কি বই। ঘরের ঠিক মাঝখানেই বসে আছেন সাদা বাবা। একটা মাদুরের ওপর বাবু হয়ে বসে আছেন তিনি। পরনে ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি। ভদ্রলোক বেশ বয়স্ক, কিন্তু তার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। সে দৃষ্টি যেন কোনো মানুষের ভেতর অবধি পড়ে ফেলবে। আর্যকে ঢুকতে দেখেও তিনি একটাও কথা বললেন না। বেশ কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না। তারপর সাদা বাবা আঙুল তুলে সামনের জায়গাটার দিকে দেখিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বললেন, বসো। তার কণ্ঠে একটা আদেশের সুর। আর্য আর কথা না বাড়িয়ে বসে পড়ল। এখনো দুজনের কারোর মুখেই কথা নেই। সাদা বাবার দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে অপেক্ষা করে আছে আর্য। খানিক পরে আর্য একটু অস্বস্তি বোধ করতে শুরু করল। আর্য জানে এরকম বিভিন্ন পন্থা পুলিশ ইন্টারোগেশনের সময় নিয়ে থাকে, যেখানে অভিযুক্তকে মানসিকভাবে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়, এবং অভিযুক্ত যদি সত্যিই অপরাধ করে থাকে তাহলে শেষমেশ সে নিজেই তা স্বীকার করে নেয়। এখানে আর্যর মনে হচ্ছিল এই প্রথম ও যেন অভিযুক্তর চেয়ারেই বসে আছে। তবু আর্য চুপচাপ বসে রইল। একটু পরে সাদা বাবা বললেন, তুমি তো এসবের কিছুই বিশ্বাস করো না। এটা কোনো প্রশ্ন নয়, কিন্তু তবু আর্য আর চুপ করে থাকতে পারল না। সে শান্তভাবেই বলল, আমি শুধু তাতেই বিশ্বাস করি যা আমি প্রমাণ করতে পারি। সাদা বাবা জিজ্ঞেস করলেন, কি প্রমাণ করতে এসেছ? এই যে এত মানুষ মারা যাচ্ছে। সে তো সব সময় যায়। তারপর একটু থেমে তিনি আবার বললেন, তুমি মনে করো আমি এসবের সঙ্গে যুক্ত আছি? এরকম খুনের ঘটনা ঘটার আগে বা পরে গ্রামবাসীরা নিশ্চয়ই আপনার কাছে আসে। পরেই বেশি আসে। যাদের যাদের পুলিশ ধরেছে তারা প্রত্যেকে আমার কাছে এসেছে। এবার আর্য সরাসরি জিজ্ঞেস করে, কি বলেছে তারা?
সাদা বাবা সোজা হয়ে বসে বললেন, অনেক কিছুই বলেছে যা তারা আর কাউকে বলতে পারে না। আর তারপর? তারপর আর কি, তারপর তারা চলে যায়। আর তারপরেই কি তারা সব ভুলে যায়? কিরকম সুবিধের ব্যাপার বলুন তো। সাদা বাবা কোনো উত্তর দিলেন না। খানিকক্ষণ চুপ করে থেকে তিনি প্রশ্ন করলেন, তারা কি সত্যিই ভুলে যায়? আর্য একটু হকচকিয়ে যায়। সে বলে, কেন 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 যায় না ভুলে? আমি শুধু বলতে চাইছি, স্মৃতি বিষয়টাকে তুমি যত সহজ ভাবো, আসলে ব্যাপারটা অত সহজ নয়। আর্য এবার একটু কঠিন গলায় বলে, আপনার কাছে এখানকার মানুষ এসে কনফেস করে, সিরিয়াস বিষয় কনফেস করে। হয়তো ঘটে যাওয়া কিছু খুনের ব্যাপারেও আপনার কাছে কনফেস করেছে। আপনার কি মনে হয় না সেই ইনফরমেশন নিয়ে আপনার পুলিশের কাছে যাওয়া উচিত? আমার কাজ শুধুমাত্র মানুষের কষ্ট খানিকটা লাঘব করা। হাতে কলমে আমি কিছুই করতে পারি না, শুধু তাদের কথা শুনি মাত্র। এবার আর্য জিজ্ঞেস করে, কিন্তু আপনার কি মনে হয় এই দুঃখ কষ্ট লাঘব করবার পর তারা কোথায় যায়? তারা তো এই সমাজেই মিশে যায়। তাদের শাস্তি পাওয়া উচিত নয়? তুমি তো বেশ কিছুদিন হলো এই দ্বীপে আছো, তোমার কি মনে হয় উচিত নাকি উচিত নয়? আর্য এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। এই প্রথম তার একটু ভয় করল। আর্যর এই প্রথম ভয় পাওয়ার কারণ, সাদা বাবা প্রশ্নটা করেছেন অত্যন্ত কৌশলের সাথে। উচিত নাকি উচিত না, এই প্রশ্নে সাদা বাবা সরাসরি আর্যর ব্যক্তিগত নৈতিকতার জায়গায় আঘাত করলেন। একজন পুলিশ অফিসার হিসেবে আর্যর বিশ্বাস অপরাধীর শাস্তি হওয়া উচিত, কিন্তু সাদা বাবা তাকে ঘুরিয়ে এমন একটা প্রশ্নের মুখে দাঁড় করালেন যার উত্তর হ্যাঁ বা না কোনোটাই সহজে দেওয়া যায় না। সাদা বাবা কি বোঝাতে চাইলেন? যে আর্যও এখন এই দ্বীপের একজন বাসিন্দা, যে এই মানুষগুলোর ব্যক্তিগত জীবনের জটিলতা দেখছে। এই অবস্থায় আইন মোতাবেক কাজ এখানে আদৌ সম্ভব কিনা এই প্রশ্ন করে আর্যকে বিপদে ফেলেছেন সাদা বাবা। তাই সেই ফাঁদে পা না দিয়ে আর্য আলোচনা এড়িয়ে গিয়ে উঠে দাঁড়াল। আমি আবার আসবো। সাদা বাবা বললেন, সে যেমন তোমার মর্জি। দরজা অবধি গিয়ে আর্য একটু দাঁড়ায়, তারপর সাদা বাবার দিকে ফিরে বলে, এই মানুষগুলো আপনার কাছে যা কনফেস করেছে, আপনি কি আর কাউকে সে বিষয়ে কিছু বলেছেন? না, বলিনি। কারণ এই মানুষগুলো এখানে যখন আসে, এটা ভেবে আসে যে তারা যা বলবে তা শুধু শোনা হবে, তাদের পাল্টা কোনো প্রশ্ন করা হবে না। আর যদি পাল্টা প্রশ্ন করবার প্রয়োজন পড়ে? সেটা ঠিক করার আমি তো কেউ নই। আর্য আর কথা বাড়ায় না, বেরিয়ে আসে। বাইরে এসে একসাথে অনেকগুলো কাকের ডাক শুনতে পেয়ে আর্য চমকে ওঠে। এই ভর সন্ধেবেলায় এত কাক ডাকছে কেন? আওয়াজটা আসছিল সাদা বাবার বাড়ির পেছন দিক থেকে। গিয়েও যা দেখে তাতে বুকের মধ্যে সন্দেহের সাথে বেড়ে ওঠে ভয়। দুটো কাক মরে পড়ে আছে সেখানে। সেই দুটো মৃত কাকের দেহের চারপাশে উড়তে উড়তে তারস্বরে চিৎকার করছে আরো কয়েকটা কাক। আর্যর মনে পড়ে বিশ্বনাথের মা একই কথা বলেছিলেন। বিশ্বনাথ মারা যাওয়ার আগের দিন তাদের বাড়িতে পড়েছিল দুটো মরা কাক। সব কি তবে সত্যিই কোনো অলৌকিকের সংকেত? বাড়ি ফিরতে ফিরতে আর্য ভাবে, এই সাদা বাবা লোকটার সত্যিই অদ্ভুত ক্ষমতা, কিন্তু এখানকার মানুষ সেটাকে অলৌকিক ভেবে বসে আছে।
তাতে অবশ্য সাধারণ লোকজনকে সত্যিই দোষ দেওয়া যায় না। পরদিন সকালে আর্য আবার ফিরে গেল বিশ্বনাথের বাড়ির কাছে। পুলিশ তাদের কাজ সেরে দরজায় সিল করে দিয়ে চলে গেছে। একটু কায়দা করে জানলা দিয়ে আর্য বাড়ির মধ্যে ঢুকল। যে ঘরে মৃতদেহটা পড়েছিল সেই ঘরটা এখন একেবারে ঝকঝকে পরিষ্কার। এমনকি দেওয়ালে যেখানে রক্তের দাগ লেগেছিল সেই দাগগুলোও জল দিয়ে মুছে ফেলার চেষ্টা হয়েছে। পুলিশ কি তবে নিজেই এই কাজ করেছে? সমস্ত প্রমাণ সংগ্রহ না করে ক্রাইম সিনকে এইভাবে ট্যাম্পার তো পুলিশ করতে পারে না। যত দিন যাচ্ছে সমস্ত ঘটনায় পুলিশের ইনভলভমেন্ট আরো স্পষ্ট হচ্ছে আর্যর সামনে। ঘরে আর কোনো ক্লু পাওয়ার কোনো সম্ভাবনাই নেই সেটা বোঝা যাচ্ছে। বিরক্ত হয়ে ঘরটা থেকে সেই জানলা গলে বেরিয়ে এলো আর্য। একটু হেঁটে বড় রাস্তার কাছে আসতেই আগের দিনের সেই বুড়ো লোকটাকে ও দেখতে পেল। লোকটা ওকে দেখতে পেয়েই বলল, এ কি, আপনি আবার এসেছেন? এভাবে খুন হয়ে যাওয়া বাড়ির আশেপাশে ঘোরাফেরা করা কিন্তু একদম ভালো নয়। আর্য লোকটার এই কথার কোনো উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, পুলিশ কি আবার এসেছিল? লোকটা বলল, কাল রাতে এসেছিল। আর্যর কাছে ব্যাপারটা অনেকটা পরিষ্কার হলো। ও এদিক ওদিক তাকিয়ে আর একবার লোকটাকে প্রশ্ন করল, আচ্ছা, এখানকার মানুষজনের বোধহয় এসবের অভ্যেস হয়ে গেছে, তাই না? লোকটা প্রথমে কিছু উত্তর দিল না। তারপর একটা হালকা হাসি ফুটে উঠল ওর মুখে। বলল, আপনিও যদি এখানে অনেক দিন থাকেন আপনারও এইসব অভ্যেস হয়ে যাবে। কথাটা বলে লোকটা হেঁটে চলেই যাচ্ছিল, কিন্তু কি মনে হতে পেছন ফিরে তাকালো। কিছু একটা বলতে গিয়ে একটু ইতস্তত করল লোকটা। আর্য কোনো কথা না বলে লোকটার দিকে তাকিয়েই দাঁড়িয়েছিল। লোকটা এবার অস্বস্তি কাটিয়ে নিয়ে বলল, দেখুন দেখুন, এ হলো আমাদের পাড়া গাঁ। এখানে অনেক রকম ঘটনাই ঘটে, আর সাদা বাবাকে কিন্তু সবাই ভালোই বাসে। আপনি বাইরে থেকে এসেছেন, এই সবের মধ্যে বেশি ঢুকতে যাবেন না। শুনুন, আপনার ভালোর জন্যই বলছি, ওই রামেশ্বরকেও পুলিশে ধরেছিল, আজকেই আবার ছেড়ে দিয়েছে। কাজেই একদম মাথা ঘামাবেন না, কেমন? আর্য মনে মনে হাসল। এইসব হুমকি ওর গা সাওয়া হয়ে গেছে। তবে রামেশ্বরকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা জেনে আর্যর উপকারই হলো। কিন্তু মাথার মধ্যে অনেকগুলো চিন্তা জট পাকিয়ে আছে ওর। সেসব ছাড়াতে এক্ষুনি এক কাপ গরম চা দরকার। এখানে একটা চায়ের দোকানে বেশ কয়েকদিন হলো যাচ্ছে আর্য। লোকটার দোকানেই একটা পুলিশ কনস্টেবল চা খেতে আসে। নিজের পরিচয় গোপন রেখেই এই পুলিশটার সাথে বেশ ভাব জমিয়েছে আর্য। আজ যখন ও চায়ের দোকানের সামনে এসে পৌঁছল, আর্য দেখতে পেল সেই কনস্টেবলও এসেছে চা খেতে। আর্য এগিয়ে গেল তার দিকে। কনস্টেবলটা একটা বিড়ি ধরাচ্ছিল। আর্য ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। একটু কথা ছিল। কি ব্যাপারে? আর্য নিচু গলায় বলল, ওই খুনের কেসটা, যাকে ধরেছিলেন তাকে ছেড়ে দিলেন? কনস্টেবল হালকা হেসে ফেলল। আপনি তো নতুন নাকি, এত তাড়াতাড়ি এইসব শুনে ফেললেন? শুনিনি, দেখেছি। বাড়ি ফেরার সময় হেঁটে হেঁটে চলে গেল। কনস্টেবল একটু চুপ করে রইল। তারপর তার বিড়িতে টান দিয়ে বলল, ধরেছিলাম। তারপর রাতভর জিজ্ঞাসাবাদ করলো বড়বাবু আর মেজবাবু। তারপর কিছুই পাওয়া গেল না। মানে স্বীকার করেনি?
শিকার তো দূরের কথা, ও তো কিছুই মনে করতে পারছিল না। এই মনে নেই কথাটা, এটা কি আপনারা বিশ্বাস করেন? কনস্টেবল এবার ওর দিকে তাকালো। তার চোখে যেন একটু ক্লান্তি। হ্যাঁ, না, প্রথমে করিনি, ভাবলাম অভিনয় করছে। মেজবাবু একটু চাপ বাড়ালো, বুঝলেন। এক কথা বারবার জিজ্ঞাসা করা হলো। কি বললো? ওই একই কথা, খেয়েছে, শুয়ে ঘুমিয়েছে, তারপর আর কিছুই নেই, যেন ওই সময়টুকুই মুছে গেছে। আর্য চুপ করে রইল। তারপর বলল, মেরে ফেলেছে আর মনে নেই, এটা সম্ভব? আমিও তাই ভাবতাম। আর এখন? কনস্টেবল বিড়িটা ফেলে পা দিয়ে মারিয়ে দিল। এখন বুঝি না। একটু থেমে সে নিচু গলায় বলল, তবে শুধু একজন না, সবাই একই কথাই বলছে। আলাদা আলাদা কেস, আলাদা আলাদা লোক, কিন্তু সে ফাঁক একই। আপনার কি মনে হয়? দেখুন, আমার তো মনে হয় একটা কিছু গড়বড় আছে, যেটা আমরা সবাই মিলে ধরতে পারছি না। কিরকম? জিজ্ঞাসাবাদের সময় কখনো কখনো মনে হয়েছে যে ওরা মিথ্যে বলছে না। তাহলে তো কিছু করারই থাকে না, কারণ আইনে মনে নেই এটা তো অপরাধ না। একটু থেমে ও যোগ করল, কিন্তু কিন্তু ভয় লাগে, জানেন তো। কিসের ভয়? এই দ্বীপে এমন অনেক কিছুই আছে যা মানুষের বোঝার ঊর্ধ্বে। যাকে এখন চলি। সেদিন সারা রাত এসব নিয়ে ভাবতে ভাবতে আর্যর ঘুম এলো না। গোটা ব্যাপারটাই কিরকম বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে চলে যাচ্ছে। যে আর্য এসব ভূত প্রেত অলৌকিকে একেবারেই বিশ্বাস করে না, তার পর্যন্ত মনে হচ্ছে সাদা বাবার গোটা খেলাটা সত্যিই অলৌকিক কিছু নয় তো। পরের দিন থেকে আর্য ঠিক করে একটু অন্যভাবে ও ব্যাপারটার ভেতরে ঢোকার চেষ্টা করবে। ভোটার লিস্টে নামের একটা অসুবিধে আছে, এই অছিলায় ও চলে গেল প্রথম ভিকটিমের বাড়িতে। যে ছেলেটি মারা গেছে তার নাম গাব্বু। বয়স ওই 30-এর আশেপাশে হবে। গাব্বুর স্ত্রী তার ছোট বাচ্চা নিয়ে এখন একাই থাকে। সে আর্যকে খাতির যত্ন করে বসালো। আর্য বেশি ভনিতা না করে সরান জিজ্ঞেস করল, আপনার স্বামী মারা যাওয়ার আগে তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন? মেয়েটি উত্তর দিল, না না, তো ও তো ঠিকই ছিল, কিন্তু মাঝে মধ্যেই জানেন কিরকম অধৈর্য হয়ে পড়তো। বলতো কিছু একটা ঠিক করতে হবে, কি যেন একটা ভুল করেছে। কি ঠিক করতে হবে, কি ভুল করেছে, সেগুলো কিছু জানতেন? না, আমি তো কিছুই জানতাম না। উনি কি সাদা বাবার কাছে গিয়েছিলেন? আপনি গেছেন নাকি? না, আমার এখনো যাওয়া হয়নি। মেয়েটি এবার গলা নামিয়ে বলল, ও গিয়েছিল সাদা বাবার কাছে। যখন ফিরে এলো তখন যেন এক অন্য মানুষ। কিরকম? ওখান থেকে ফেরার পর ওকে আর অতটা চিন্তিত দেখাতো না, কিরকম যেন ভালো হয়ে গেছিল। এত বছর ধরে এত ভাবনা চিন্তা সব যেন চলে গেছিল এক নিমেষে। সে তো ভালো ব্যাপার। না, কি কি জানি বাবা, আমার তো তা মনে হয়নি। কারণ আমার স্বামী এক রকমের মানুষ ছিল, যতই ভাবনা চিন্তা থাকুক সে ছিল তার মতো। কিন্তু ওখান থেকে ফেরার পর কি? ফেরার পর থেকে কিরকম যেন মনে হতো অন্য আরেকজন হয়ে গেছে। তারপর আর কি, মারা গেল। আপনার কি মনে হয় যে সাদা বাবার কাছে যাওয়া আর ওর মারা যাওয়া, এই দুইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে? কি জানি, ঠিক জানি না। তবে এইরকম বাবাদেরকে আমি বেশ ভয় পাই, জানেন। শুনেছি ওদের অনেক ক্ষমতা টমতা আছে।
আর্য আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলো। একই অছিলায় দ্বিতীয় ভিকটিমের বাড়িতে চলে গেল আর্য। এর বয়স আর একটু বেশি, 40-এর কাছাকাছি। এও মাঝে মধ্যেই সমুদ্র পেরিয়ে যেত মাছের ভেড়িতে কাজ করতে। এই দ্বীপে থাকা সত্ত্বেও এর পরিবার যে বেশ সচ্ছল সেটা বাড়িঘর দেখলেই বোঝা যায়। ভিকটিমের ভাই আর্যকে ঘরে ঢুকতেই দিল না। বারবার করে বলতে লাগলো যে সে নিজে স্কুলে এসে যেখানে যা শৈশাবুদ করার তা করে দিয়ে যাবে। আর্য তবু জিজ্ঞেস করল, আপনার ভাই যে মারা গেল তার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট করার কাজ কি আপনারা করেছেন? এবার সেই লোকটা বেশ রেগে উত্তর দিল, মাত্র কয়েক সপ্তাহ আগে আমার ভাই মারা গেছে, এখনো বাড়ির লোকেরা সবটা মেনে নিতে পারেনি, তার আগেই আমরা এখন ছুটবো ভোটার লিস্টের কাজে? আর্য বুঝল একে বেশি প্রশ্ন করে লাভ নেই, তাই ও বাড়ির দিকে পা বাড়াল। হঠাৎ আর্যর মনে হলো বিশ্বনাথের খুড়তুতো ভাইয়ের সাথে একবার কথা বলা দরকার। সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে আর্য তাকে খুঁজে পেল দ্বীপের আর এক প্রান্তে। ফাঁকা জমির দিকে তাকিয়ে ঠায় বসে আছে লোকটা। আর্যকে দেখে শান্তভাবে মাথা নেড়ে অভিবাদন জানালো, যেন তার জীবনে অস্বাভাবিক কিছুই ঘটেনি। আর্য তার পাশে বসে বলল, আপনাকে শুনলাম পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। হ্যাঁ। আপনি শেষবার বিশ্বনাথবাবুকে দেখেছিলেন? হ্যাঁ। আর আপনার কিছুই মনে নেই? লোকটা একটু হেসে বলল, না। লোকটা একেবারে শান্ত। আর্য বুঝল লোকটার মনে একেবারে স্থির বিশ্বাস তাকে কেউ কিছুই করতে পারবে না। সে জিজ্ঞেস করল, আপনার নাম কি? লোকটি উত্তর দিল, রামেশ্বর। আচ্ছা রামেশ্বরবাবু, এই যে আপনার দাদা মারা গেলেন, এটা আপনাকে ভাবায় না? কেন ভাববে? কারণ একজন মারা গেছে আর আপনি সেখানে ছিলেন। রামেশ্বর এবার আর্যর দিকে তাকালো। তার গলা একেবারে স্থির। আমি যদি কিছু করে থাকতাম তাহলে আমার মনে থাকতো। আর্য জিজ্ঞেস করল, আপনি কি সাদা বাবার কাছে গিয়েছিলেন? এইবার রামেশ্বর সন্দিগ্ধ দৃষ্টিতে ওর দিকে দেখল। আপনি ওনার কাছে গিয়েছিলেন? জাননি তো, তাই আপনি জানেন না। কি জানি না। সাদা বাবা কারো ক্ষতি করেন না। তবুও তো এতজন মানুষ মরেছে। মানুষ তো সব জায়গাতেই মরে। এটা কোনো উত্তর নয় রামেশ্বরবাবু। রামেশ্বর হালকা হাসল। উত্তর কি দেবো? আপনি তো এসেছেন আমায় দোষ দিতে। আর্য একটু সামনের দিকে ঝুঁকে এলো, বলল, আপনি সাদা বাবাকে কি বলেছিলেন? রামেশ্বর বলল, সব কিছু। তারপর? লোকটার মুখের হাসিটা আরো গভীর হলো। কিছুই না। যদি কেউ আপনার ভেতরে সব খারাপ অংশটা নিয়ে নেয়, তাকে আপনি কি বলবেন? আর্য কোনো উত্তর দিল না। লোকটা একদৃষ্টে দিগন্তের দিকে তাকিয়ে রইল। ওরা বলে সাদা বাবা নাকি অভিশাপ, অশরীরী কিছু, অন্ধকার কিছু, কিন্তু ওরা ভুল। তাহলে আপনি কি মনে করেন? লোকটার গলা নিচু হয়ে এলো। প্রায় ভক্তি ভরে সে বলল, একটা উপহার। জেল থেকে বেরোনোর পর আর গেছেন সাদা বাবার ওখানে? না, যাইনি। আজ যাবো রাতে। সেই রাতে আর্যর আর ঘুম আসছিল না। নয়নজল তাকে ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে সত্যি আর গল্প আলাদা করা কঠিন। একদিকে সাধারণ মানুষ যারা সব হারিয়েছে, তারা বিশ্বাস করছে সাদা বাবা নামের সেই লোকটাই সমস্ত অভিশাপের উৎস। অন্যদিকে আছে অভিযুক্তরা, যারা তাকে প্রায় ঈশ্বরের মতো মানছে। দুটো বিপরীত বিশ্বাস, কিন্তু দুটোই একই জায়গায় গিয়ে মিশছে, সাদা বাবার কাছে। একটা জিনিস মনে পড়তেই আর্য তড়াক করে বিছানার ওপর লাফিয়ে উঠে বসল। আজ রাতে রামেশ্বর যাবে সাদা বাবার কাছে। সেই সময় যদি তাকে হাতে নাতে ধরা যায়, তবে তো কেল্লা ফতে। যেমন ভাবা তেমন কাজ। টর্চটা হাতে নিয়ে রাস্তায় বেরোলো আর্য।
রামেশ্বরের বাড়ির সামনে এসে খানিকক্ষণ অপেক্ষা করতে হলো। একটু পরেই আর্য দেখতে পেল মদ্যপ একটা লোক টলতে টলতে সেই বাড়ি থেকে বেরোল। এই হলো রামেশ্বর। আর্য তার পিছু নিল। টলতে টলতেই রামেশ্বর পৌঁছে গেল সাদা বাবার ঘরের সামনে। আর্য দূরে দাঁড়িয়ে সবটাই দেখতে থাকল। লোকটা ভেতরে ঢুকল। আর্য এবার ছুটে গিয়ে দাঁড়ালো ঘরের জানলাটার একেবারে নিচে। কান পেতে সমস্ত শব্দ শোনার চেষ্টা করল। প্রথমে কিছুই কানে এলো না। একটু পরে অবশ্য ভেতর থেকে শব্দ আসতে শুরু করলো। রামেশ্বরের গলার আওয়াজ, বলে দেবো সব বলে ভাঙা ভাঙা শব্দ কানে আসছিল আর্যর। বলে দেবো সব বলে দেবো আর সব বলে দেবো সব বলে দেবো। আর্য বুঝতে পারছিল এই হচ্ছে সেই মোক্ষম কথাগুলো, স্বীকারোক্তি। আর্য ধীরে ধীরে জানলা দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করল। সাদা বাবাকে দেখা গেল না, শুধু রামেশ্বরকে দেখতে পেল আর্য। লোকটা হাঁটু গেড়ে বসে কথা বলছে। রামেশ্বর হঠাৎ চুপ করে গেল, তারপর উঠে দাঁড়ালো। তার মুখে অদ্ভুত শান্তি। এবার সে বেরিয়ে চলে গেল। আর্য ঠিক করল এক্ষুনি ভেতরে ঢুকে সাদা বাবাকেও জেরা করবে। কিন্তু দরজার দিকে এক পা বাড়াতেই ওর কানে এলো একটা পরিচিত গলা ওর নাম ধরে ডাকছে, আর্য। এই যে সাদা বাবার গলা। চমকে পেছন ফিরে তাকিয়ে অবাক হয়ে গেল আর্য। সাদা বাবা যে দাঁড়িয়ে আছেন ওর পেছনে, কিন্তু ঘর থেকে তো তিনি বেরোননি। তাহলে ওর পেছনে এলেন কি করে? তাহলে ঘরে কে ছিল এতক্ষণ? আপনি মানে এখানে কি করে? মানে এসো, ভেতরে এসো, সবটা বুঝিয়ে বলছি। আর্য আর কথা না বাড়িয়ে সম্মোহিতের মতো সাদা বাবার পেছন পেছন যেতে শুরু করল। ঘরে ঢুকে দ্বিতীয়বারের জন্য চমকে উঠল আর্য। মাটির ওপর লাল রঙে আঁকা সেই একই চিহ্ন, একটা গোলাকার বৃত্ত, তার মাঝখানে দুটো সমান মাপের রেখা, ঠিক যেমনটা ও দেখেছিল বিশ্বনাথের বাড়ির দেওয়ালে। কিন্তু আগের দিন যেদিন এ ঘরে ঢুকেছিল আর্য, সেদিন তো এসব কিছুই ওর চোখে পড়েনি। আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। বসো, সব বুঝিয়ে বলছি তোমায়। চুপ করে বাবু হয়ে বসলো আর্য। সাদা বাবার কথাকে অগ্রাহ্য করার শক্তি তখন তার নেই। সাদা বাবা বলতে শুরু করলেন, নয়নজল নামে এই অদ্ভুত জায়গাটায় কখনোই কোনো অলৌকিক বা অতি প্রাকৃতিক শক্তির অস্তিত্ব ছিল না। এর সবই শুরু মানুষের একান্ত প্রয়োজনে। আমি ছিলাম এখানকার এক নিঃসঙ্গ ব্যক্তি। আমার তিন কুলে কেউ ছিল না। আমার কাজ ছিল কেবল শোনা। দিনের পর দিন সমাজের নানান স্তরের মানুষ আমার কাছে আসতো। তাদের লজ্জার কথা আর গভীর গোপন সমস্ত স্বীকারোক্তি তারা বলতো আমার কাছে। আমি ছিলাম এক নীরব বিচারহীন শ্রোতা। আমি কারোর কাছে কিছু ফাঁস করতাম না, কাউকে কোনো উপদেশ দিতাম না। ঠিক এই নীরবতা আর বিশ্বস্ততাই মানুষের মনে আমার প্রতি এক অটল বিশ্বাস তৈরি করেছিল। আমি পরিণত হয়েছিলাম এক মানসিক সংশোধনাগারে, যেখানে সকলের গোপন কথাগুলো সুরক্ষিত থাকত। অনেকেই অবশ্য ভাবত আমার অলৌকিক কিছু ক্ষমতা আছে, কারণ আমার সাথে কথা বলে অনেক লোকের জীবন ভালো হয়ে গেছে। কিন্তু
সেসব আমার কোনোদিনই ছিল না। একদিন এই অলিখিত সমঝোতায় চিড় ধরল। মানুষ এবার আমার কাছে এসে তাদের অপরাধগুলো বলতে শুরু করলো। আমি বুঝতে পারলাম এই অপরাধের অনেকগুলি আসলে একে অন্যের সঙ্গে যুক্ত। এক সময় আমি মুখ খুললাম, তবে তা কোনো হুমকি দিতে নয়, এমনকি এসব ফাঁস করার উদ্দেশ্যও আমার ছিল না। আমি শুধু চেয়েছিলাম সত্যকে মেনে নেওয়ার ক্ষমতা থাকুক এই লোকগুলোর মধ্যে। আমি চেয়েছিলাম কিছু মানুষ অন্তত নিজে থেকে বুঝুক তারা কত বড় অপরাধী। আর এখান থেকেই শুরু হলো বিভাজনের সূত্রপাত। ধীরে ধীরে স্বীকারোক্তি করতে আসা মানুষগুলো একে অপরকে চিনতে শুরু করলো, আর এবার তারা বুঝতে শুরু করলো কে কার ক্ষতি করেছে। নয়ন জলের এই স্বীকারোক্তির স্থান আর নিরাপদ রইল না, কারণ এখানে এখন সবাই একে অপরের দুর্বলতা জানে। এই সম্মিলিত ভয় জন্ম দিল এক সম্মিলিত সিদ্ধান্তের, আর তা হলো নিজেদের রক্ষা করতে হলে সব কিছু সাক্ষী এই সাদা বাবাকে চুপচাপ সরিয়ে দিতে হবে। কিন্তু তারা যদি এত বড় অপরাধী হবে, তাহলে তারা আপনাকে এসে সব কথা বলতো কেন? কারণ মানুষকে তো কিছু একটা অবলম্বন করে বাঁচতে হবে। আমাদের এখানে মানুষ খুবই ধর্মপ্রাণ। তারা পুজো আচ্ছা করে, অথচ প্রতি বছর ঝড় জল অথবা নিম্নচাপে বহু মানুষ প্রাণ হারায়। বহু লোকের শেষ সম্বলটুকু আর থাকে না। আমি সেই মানুষগুলোর জীবনে একটু শান্তি নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা তাদের সহ্য হলো না। সুপরিকল্পিতভাবে আমায় ওরা হত্যা করলো। মানে? আমার মৃত্যু ছিল ঠান্ডা মাথায় সাজানো একটি হত্যাকাণ্ড। তবে কোনো একজন খুনির কাজ ছিল না, বরং ছিল নিজেদের অপরাধ আড়াল করতে চাওয়া একটা দলের কাজ। তারা আমাকে এমনভাবে হত্যা করলো যাতে কোনো প্রমাণ না থাকে। আমি যেন অলৌকিকভাবেই হঠাৎ অদৃশ্য হয়ে গেলাম। তারা কেবল এঁকে দিয়ে গেল মাটির ওপর ওই চিহ্নটা। আর তারপর শুরু হলো গল্পের জন্ম। আসল সত্যকে আড়াল করতে তারা নানান রকম লোককথা তৈরি করলো। তারা রটিয়ে দিল সাদা বাবা আসলে মানুষ ছিলেন না, তিনি ছিলেন অন্য কিছু। তার মধ্যে ছিল এক দৈব শক্তি বা অতি প্রাকৃতিক সত্তা। আর এই গল্পগুলো দ্রুত ছড়িয়ে পড়ল। হত্যাকারীরা নিজেদের অপরাধ ঢাকতে আর মানুষের মনে ভয় আর বিশ্বাসকে আরো দৃঢ় করতে এই গল্পের প্রয়োজন অনুভব করেছিল। এইভাবে আমি একটা নিছক শ্রোতা থেকে পরিণত হলাম রহস্যময় সাদা বাবাতে। এইভাবে আমি মৃত্যুর পরেও জীবিত রইলাম এই গুজবের মধ্যে। কি বলছেন? মানে মানে কিন্তু কিন্তু আপনি আপনি এখন? আমি মারা গেছি। শারীরিকভাবে আমি আর নেই, কিন্তু স্বীকারোক্তি থামেনি। মানুষ এখনো এই ফাঁকা ঘরে আসে, বসে, কথা বলে। তোমায় বলেছিলাম না, স্মৃতি বড় অদ্ভুত জিনিস। এখন আর আমার প্রয়োজন হয় না।
এখানে এসে মানুষ তাদের নিজেদের অপরাধ নিজেরাই ক্ষমা করে নেয়। আমার মৃত্যুর পর মানুষ নিজেরাই আমার শূন্যস্থান পূরণ করে নিয়েছে। তাদের সম্মিলিত ভয় আর অপরাধ দিয়ে এই ঘর এখন নিজেই শুনছে আর তার জবাব দিচ্ছে। কারণ শেষ পর্যন্ত কোনো ঈশ্বর বা ভূত নয়, নয়ন জলের কেন্দ্রে আছে কেবল মানুষ আর তাদের তৈরি করা বিশ্বাস, যা এতটাই শক্তিশালী যে তা বাস্তব সত্যকেও বদলে দিতে পারে আর একটা ফাঁকা ঘরকে করে তুলতে পারে মন্দির। কিন্তু 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 খুনগুলো সেগুলো মানুষই করেছে। তারপর কয়েকজন মিলে অলৌকিকের গল্প রটিয়েছে। মানে 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 ওই মরা কাকগুলো? মরা কাক দেখলে যে কেউ ভয় পাবে, তাই সেগুলোকে ফেলে রাখা হয় মানুষকে ভুল বোঝাতে। তুমি যেদিন এখানে এসেছিলে, সোমনাথ তোমায় দেখেছিল। ওর ভয় হয়েছিল যদি তুমি ফিরে আসো, তাই দুটো মরা কাক এনে ফেলে দিয়ে গেছিল আমার বাড়ির পেছনে, যাতে তুমি ফিরে এসে সেটা দেখলে ভয় পাও। তাদের তাদের ধরা যাবে না? যাবে, সেই জন্যই তো তোমাকে আমি সবটা বললাম। এখানে পুলিশ, ক্ষমতাশালী লোকজন সবাই একসাথে কাজ করে, আর কোনোদিন অপরাধীকে তারা শাস্তি দেবে না। তাই প্রথম দিন তুমি যেদিন এলে, সেদিন আমি তোমায় দেখা দিই, তোমার সাথে কথা বলি। আমি দেখতে চেয়েছিলাম তুমি নিজে কতটা সত্যি খুঁড়ে বের করতে পারো। তোমার সৎ নির্ভীক চেষ্টা আমায় অবাক করেছে, তাই তোমায় আমি সাহায্য করব। কিভাবে? শোনো, সোমনাথ মেরেছে কাব্যুকে, কারণ কাব্যুর হাতে অনেক ক্ষমতা চলে এসেছিল। সেটা সোমনাথের সহ্য হয়নি। আর বিশ্বনাথকে টাকার লোভে খুন করেছে রামেশ্বর। যে লাঠিটা দিয়ে ও কাজটা করেছে, সেটা পুঁতে রেখেছে ওর বাড়ির উঠোনে। সেটা বের করতে পারলে লিগালি ওকে অ্যারেস্ট করতে বাধ্য হবে পুলিশ। বাকিটা তোমার হাতে। যদি এটা ঠিকভাবে করতে পারো, তাহলে বাকি খুনিদের ধরিয়ে দিতেও আমি তোমায় সাহায্য করব। আজ নয়নজল থেকে বাড়ি ফিরছে আর্য। সাদা বাবার কথা শুনে সকল অপরাধীকেই ধরা গেছে। তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণও সংগ্রহ হয়েছে। যে পুলিশ অফিসাররা এই ঘটনার সাথে যুক্ত ছিল, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পিডবোটটা যখন নয়নজলের ঘাট থেকে অনেকটা দূরে চলে গেছে, তখন সেই দ্বীপটার দিকে আর একবার ফিরে তাকালো আর্য। সত্যি, মানুষের মন কি অদ্ভুত জিনিস। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।